আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শঙ্কা উড়িয়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। এবারও ব্যাপক শোডাউন। মেয়ের জন্মে হামাসের কাছ থেকে স্বর্ণমুদ্রা উপহার পেলেন ইসরায়েলি জিম্মি। ৪ লক্ষ্যের ৩টি ব্যর্থ। গাজার যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, প্রস্তুত সব যুদ্ধযান। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মোদির নালিশ, পাত্তা পায়নি ট্রাম্প প্রশাসনের কাছে, জন ড্যানিলোভিচ। মন গলেনি ট্রাম্পের, মোদি ফিরতে না ফিরতেই ভারতের পথে আরো ১১৯ অবৈধ অভিবাসী। গাজার পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে আরব শীর্ষ সম্মেলন করবে সৌদি। অবশেষে চুক্তি সই সুদান রাশিয়ার। পুতিনের নৌঘাঁটি হচ্ছে সুদান উপকূলে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শঙ্কা উড়িয়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। এবারও ব্যাপক শোডাউন। মেয়ের জন্মে হামাসের কাছ থেকে স্বর্ণ মুদ্রা উপহার পেলেন ইসরায়েলি জিম্মি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যেই ঘোষিত ৩ ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্বের ৬ষ্ঠ দফার অধীনে এবার মুক্তি পেয়েছেন ৩ জিম্মি, সাগুই ডেকেলচেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্ন। প্রতিবারই মুক্তির আগে মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবেই জিম্মিদের দেখানো হয়। সেখানে তাদের উপহার এবং সনদপত্র তুলে দেওয়া হয়। তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছে হামাসের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সাগুই ডেকেলচেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেয়া হয়। হামাসের কাছে আটক হওয়ার ৪ মাস পর মেয়ের বাবা হন তিনি। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করে হামাসের যোদ্ধারা। এবার তার ব্যতিক্রম হয়নি। আজ অক্টোবর ৭ হামলায় ইসরায়েল থেকে দখল করা গাড়িতে ৩ জিম্মিকে নিয়ে আসে হামাস। হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের একটি সূত্র কাতার ভিত্তিক আল জাজিরাকে জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত ৩ ইসরায়েলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে, যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর। এছাড়া খান ইউনিসে জিম্মি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হয় এবং ৭ অক্টোবরের হামলায় দখল করা অস্ত্র বহন করছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিধ্বস্ত ভবনের ছাদে হামাসের বন্দুকধারীদের টহল দিতে দেখা গেছে। সেখান থেকে বন্দী হস্তান্তরের স্থানটি দেখা যায়। চারপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে যুদ্ধের সময় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে। মঞ্চের চারপাশে হামাস, ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনের পতাকা উঠতে দেখা যায়, আর লাউড স্পিকারে উচ্চস্বরে উৎসবমুখর সঙ্গীত বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রেড ক্রস তাদের জানিয়েছে হামাস মুক্তিপ্রাপ্ত জিম্মি সাগুই ডেকেলচেন, সাশা ট্রুফানোর এবং ইয়াহির হর্নকে তাদের কাছে হস্তান্তর করেছে। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সাগুই ডেকেলচেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয়। হামাসের কাছে আটক হওয়ার ৪ মাস পর মেয়ের বাবা হন তিনি। আইডিএফ আরও জানিয়েছে, রেড ক্রস এখন গাজার ভেতরে আইডিএফ এবং শিন বেট বাহিনীর কাছে তাদের নিয়ে যাচ্ছে। সেখানে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হবে। ৩ জিম্মির মুক্তির বিনিময়ে আজই ইসরায়েলি কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনি মুক্তির কথা রয়েছে। ৪ লক্ষ্যের ৩টি ব্যর্থ। গাজার যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। ইসরায়েলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিওরা এইল্যান্ড গাজা উপত্যকার ইসরায়েলের ১৬ মাসব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রায়িত করার ইসরায়েলি প্রচেষ্টাকে মারাত্মক ভুল বলে দাবি করেন। মারিয়াম হাবিবার প্রতিবেদনে বিস্তারিত।
জিওরা এইল্যান্ড ওয়াইনেটে প্রকাশিত এক নিবন্ধনে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল তার ঘোষিত 4 লক্ষ্যের মধ্যে 3.5টি অর্জন করতে ব্যর্থ হয়েছে। আমরা হামাসকে ধ্বংস করতে পারিনি, গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে পারিনি, আমরা গাজা সীমান্ত সংলগ্ন ইসরায়েলি নাগরিকদের তাদের ঘরবাড়িতে ফেরাতে পারিনি এবং পণবন্দীদের ফেরত আনার লক্ষ্য অর্ধেক অর্জন করেছি। 4 লক্ষ্যের 3টি ব্যর্থ হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয় জানিয়ে এইল্যান্ড আরও বলেন, হামাস ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তার নিজেদের লক্ষ্যগুলো ঠিকই অর্জন করে নিয়েছে। এসব লক্ষ্যের শীর্ষে রয়েছে গাজার উপর নিয়ন্ত্রণ ধরে রাখা। সাবেক ইসরায়েলি সেনা কমান্ডার বলেন, ইসরায়েল কর্তৃপক্ষ হামাসকে খাঁটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রায়িত করেছে, যা ছিল ভুল, কারণ হামাস অনেক আগেই নিজেকে গাজার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ফেলেছিল। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, প্রস্তুত সব যুদ্ধযান। পরিস্থিতি পরিবর্তন দ্রুতই ধাবমান হচ্ছে। আবারও এক যুদ্ধের মুখোমুখি দক্ষিণ এশিয়া, আর সেই সংঘাতের এক পাশে দাঁড়িয়ে ভারত, অন্য পাশে পাকিস্তান। কদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানের হবে। কাশ্মীরের জন্য প্রয়োজনে ভারতের সাথে আরো 10 বার যুদ্ধ করবে তার দেশ। এই ঘটনার পরে বদলে যেতে শুরু করেছে দুই দেশের সীমান্ত পরিস্থিতি। বিস্তারিত প্রতিবেদনে। কাশ্মীর সীমান্ত ঘিরে বন্দুকের নলগুলো আবারও সজাগ হয়ে উঠেছে। নিশানা খুঁজে নিচ্ছে কামানবাহী ট্যাঙ্ক। স্নাইপার বাহিনী তৈরি, প্রস্তুত দুই দেশের আকাশযানগুলো। যে কোনো সময় হামলা তুমুল ক্রোধে ফেটে পড়তে পারে একের পর এক বোমা। দুই পরমাণু শক্তিধর দেশ পাক ভারত যুদ্ধ পুরো এশিয়া জুড়েই অশনি সংকেত বয়ে আনতে পারে বলেই মনে করছেন সমর বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েই আছে। চারিদিকে শুষ্ক আর বৈরী হাওয়া, যুদ্ধ দাবানলের পরিবেশ তৈরি। দরকার একটু আগুনের আঁচ। সেই আগুনের সূত্রপাতও মনে হয় হয়েই গেছে। সম্প্রতি 2021 সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত। ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্জে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান। তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত। ভারতীয় সেনা জানিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন 2 সেনা জওয়ান। সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনারা। অভিযোগ, কোনোরকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশন অফিসার। মেন্ধরের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন। সে সময়ই দুর্ঘটনাটি ঘটে। আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মোদির নালিশ, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ খুব একটা স্থান পায়নি বলে দাবি করেছেন সাবেক মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর স্বাধীন বৈদেশিক নীতি বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিচ এই বৈঠক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। তার মতে, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকা বাংলাদেশ খুব একটা স্থান পায়নি। বিস্তারিত প্রতিবেদনে। জন ড্যানিলোভিচ তার পোস্টে লেখেন, বাংলাদেশ সম্পর্কে ভারত এত উদ্বিগ্ন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উত্থাপন করতে পারলেন, কিন্তু যৌথ বিবৃতিতে এটি অন্তর্ভুক্ত করতে চাপ দেওয়ার জন্য সেই তৎপরতা দেখালেন না। কারণ তিনি জানতেন ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বিষয়টি নেই। আমেরিকা ভারতের উদ্বেগের কথা শুনলেও ইতিমধ্যেই তারা বাংলাদেশ ইস্যুতে তাদের নীতি ঠিক করে ফেলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের সপ্তাহটি ভালো কেটেছে। ওয়াশিংটনে বাংলাদেশ কোনো ইস্যু নয়। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ বিশ্বব্যাপী জনমত গঠনে সহায়তা করছে। সমালোচকেরা বাংলাদেশে বিদেশি নেতাদের ভূমিকাকে অত্যাধিক গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশকে অবমূল্যায়ন করছে। বিদেশি হাত আসলে একটি মনস্তাত্ত্বিক চিন্তাধারা। এই সপ্তাহের ঘটনাবলী এবং তাদের ঘিরে উদ্বেগ সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ত্বরান্বিত করবে।
সংস্কার এবং নির্বাচনের বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আইজির ঐকমত্য কমিটিকেও সাহায্য করতে পারে। যুক্তরাষ্ট্রে দুদিনের সফরে ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর নীতির নড়চড় হয়নি একটুও। তার ফলাফল দেখা হচ্ছে চোখের সামনে। সফর শেষে মোদী ভারতে ফিরতে না ফিরতেই আবারও প্লেন ভর্তি করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। শনিবার ভারতের মাটিতে পা রাখার কথা রয়েছে তাদের। মারিয়াম হাবিবার রিপোর্টে বিস্তারিত। দুদিনের সফর শেষে গত শুক্রবার ভারতে ফিরেছেন নরেন্দ্র মোদী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক সহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকের অন্যতম আলোচ্য ইস্যু ছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন। এর আগে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে যেভাবে হাত পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছিল তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের রাজনৈতিক মহল। দাবি উঠেছিল বৈঠকে নরেন্দ্র মোদী যেন ট্রাম্পের কাছে ভারতীয় অভিবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার দাবি জানান। কিন্তু সেই দাবি বুড়ো আঙুল দেখিয়ে শনিবার আরও 119 জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এডিটিভি বলছে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অনুযায়ী আরও একদল ভারতীয়কে নিয়ে একটি মার্কিন প্লেন ভারতের পথে রয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 10টার দিকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্লেনটির। এতে মোট 119 জন ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে 67 জন পাঞ্জাবের বাসিন্দা, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের, 3 জন উত্তরপ্রদেশের, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর থেকে 1 জন করে রয়েছেন। গাজার পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে আরব শীর্ষ সম্মেলন করবে সৌদি। সৌদি আরব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার প্রেক্ষাপটে একটি আরব শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং গাজা অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। শুক্রবার 14 ফেব্রুয়ারি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য হল আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা এবং গাজা সংক্রান্ত আমেরিকার পরিকল্পনার বিকল্প হিসেবে একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা। এই প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফিলিস্তিনি শরণার্থীদের সমস্যা সমাধানের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্পের গাজা পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা ও বিরোধিতার সম্মুখীন হয়েছে, যারা এটিকে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি অবিচার হিসেবে দেখছে। সৌদি আরবের নেতৃত্বে এই সম্মেলনে সেই অভিযোগগুলোর সমাধান করতে পারে বলে আশা করা হচ্ছে। আরব লীগের সদস্য দেশগুলো এই সম্মেলনকে সমর্থন জানিয়েছে এবং তারা একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো নেতারা গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি উন্নয়ন এবং সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য আলোচনা করবেন। অবশেষে চুক্তি সই সুদান রাশিয়ার। পুতিনের নৌঘাঁটি হচ্ছে সুদান উপকূলে। আফ্রিকার মুসলিম দেশ সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি স্থাপন করছে রাশিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্যই জানিয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বসিরের সঙ্গে এই নৌঘাঁটি স্থাপন নিয়ে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানে ওমর আল বসির ক্ষমতাচ্যুত হওয়ার পর আলোচনাটি আর সামনে এগোয়নি। পরে সুদানের সামরিক সরকার জানায় তারা রাশিয়ার নৌঘাঁটি স্থাপনের বিষয়টি পুনঃমূল্যায়ন করবে। এরপর গত বুধবার দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ বলেন, চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন সুদানের লোহিত সাগরের উপকূলে নৌঘাঁটি স্থাপনে মস্কোর আর কোনো বাধা নেই। হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকেই যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌঘাঁটি রয়েছে। কৌশলগত কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ নৌপথ। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন,
সুদান উপকূলে রাশিয়ার নৌঘাঁটি স্থাপনের বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। আরও সহজভাবে বলতে গেলে আমরা সব বিষয়ে একমত হয়েছে। তবে এ বিষয়ে সার্গেই ল্যাভরভ কোনো মন্তব্য করেননি। 2019 সালে রাশিয়া প্রথম নৌঘাঁটি নিয়ে আলোচনা করেছিল 2019 সালে রাশিয়া প্রথম এই নৌঘাঁটি নিয়ে আলোচনা করেছিল তৎকালীন সুদানি প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে। দর্শক, এই ছিল এখনকার মতো। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শঙ্কা উড়িয়ে 3 জিম্মিকে মুক্তি দিল হামাস। এবারও ব্যাপক শোডাউন। মেয়ের জন্মে হামাসের কাছ থেকে স্বর্ণমুদ্রা উপহার পেলেন ইসরায়েলি জিম্মি। 4 লক্ষ্যের 3টি ব্যর্থ। গাজার যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, প্রস্তুত সব যুদ্ধযান। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মোদির নালিশ পাত্তা পায়নি ট্রাম্প প্রশাসনের কাছে, জন ড্যানিলোভিচ। মন গলেনি ট্রাম্পের, মোদি ফিরতে না ফিরতেই ভারতের পথে আরো 119 অবৈধ অভিবাসী। গাজার পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে আরব শীর্ষ সম্মেলন করবে সৌদি। অবশেষে চুক্তি সই সুদান রাশিয়ার। পুতিনের নৌঘাঁটি হচ্ছে সুদান উপকূলে। দর্শক, এই ছিল জাগো টিভি নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।